আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের বিশ্বের প্রধান সংবাদগুলোর শিরোনাম। বাংলাদেশি তকমা দিয়ে ভারত জুড়ে বাঙালি হেনস্থার প্রতিবাদ তৃণমূলের, তীব্র সমালোচনা বিজেপির। গাজায় ট্যাঙ্ক বিস্ফোরণে ৩ ইসরায়েলি সেনার মৃত্যু, গুরুতর আহত হয়েছেন আরও একজন। যুদ্ধ থামাতে পুতিনকে সময় বেঁধে দিলেন ট্রাম্প, অন্যথায় রাশিয়ার উপর কঠোর শুল্ক আরোপের হুমকি। গাজায় স্বাধীনতাকামীদের উৎখাতে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের পরিকল্পনা, হামাসের প্রত্যাখ্যান। চলুন দর্শক, এবার জেনে নেই এই খবরগুলোর বিস্তারিত। ভারতে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলাদেশি তকমা লাগিয়ে বাংলাভাষীদের হেনস্থার প্রতিবাদে এবার সোচ্চার হয়েছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। তবে বিজেপি বলছে বিপদে পড়ে বাঙালি বাঙালি জব করার অভ্যাস তৃণমূলের। এটা রাজনৈতিক কূটকৌশল ছাড়া অন্য কিছু নয়। বাঙালি হেনস্থার প্রতিবাদে সামিল হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য কংগ্রেস, সিপিএম, সিপিআই। বাংলাভাষীদের এই হেনস্থার প্রতিবাদে আগামীকাল বুধবার তৃণমূল কংগ্রেস রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করবে। যদিও এই হেনস্থার অধিকাংশ শিকার হচ্ছেন পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন রাজ্যে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকরা। মূলত তাদেরই বাংলাদেশি তকমা লাগিয়ে ধরপাকড় করা হচ্ছে বেশি। বিরোধীরা অভিযোগ করছে, হিন্দুত্ব প্রচার ও প্রসারের লক্ষ্যে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিক সহ বাংলাভাষীদের বিতাড়ন শুরু হয়েছে। এসব শ্রমিককে বাংলাদেশি তকমা লাগিয়ে উচ্ছেদ ও বিতাড়নের চেষ্টা করা হচ্ছে। আসামেও শুরু হয়েছে বাংলাদেশি তকমা লাগিয়ে বাংলাভাষীদের বিতাড়ন ও উচ্ছেদ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাভাষীদের হেনস্থার প্রতিবাদে রাজপথে নামবেন বুধবার। মিছিল শুরু হবে কলকাতার বইপাড়ার কলেজ স্কোয়ার থেকে আর শেষ হবে কলকাতার ধর্মতলায়। 18ই জুলাই প্রধানমন্ত্রী মোদির পশ্চিমবঙ্গের দুর্গাপুরে এক জনসভায় যোগদানের কথা আছে। মমতা তার আগেই এই মিছিল ও প্রতিবাদ সভার ডাক দিয়ে কার্যত বিজেপিকে চাপে রাখতে চাইছেন। তাই রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা দিয়েছেন বুধবার বেলা 2টায় এই প্রতিবাদ মহা মিছিল অনুষ্ঠিত হবে। যোগ দেবেন রাজ্যের বিভিন্ন জেলার তৃণমূলের নেতাকর্মীরা। এই ঘোষণার পর বিজেপির নেতা ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, মমতা যখনই বিপদে পড়েন তখনই বাঙালি বাঙালি মন্ত্র জপ করেন। ভোটে জিততে অনুপ্রবেশকারীদের ভারতের নাগরিক বানানোর চেষ্টা করেন বাংলার জনবিন্যাসকে বদলে দেয়ার। কংগ্রেসের সাবেক সভাপতি অধীর চৌধুরী দাবি করেছেন, এই পরিযায়ী শ্রমিকদের সমস্যা ও উন্নয়নের জন্য রাজ্য একটি পরিযায়ী শ্রমিক কল্যাণ মন্ত্রণালয় খুলে তাদের অভাব অভিযোগ নিরসন করুক। অন্যদিকে বাম দল সিপিআই ঘোষণা দিয়েছে তারা 16ই জুলাই কলকাতার ওড়িশা ভবনের সামনে প্রতিবাদ সমাবেশ করবে। দাবি তুলবেন পরিযায়ী শ্রমিকদের জন্য আলাদা মন্ত্রণালয় গঠনের। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ট্যাঙ্ক বিস্ফোরিত হয়ে দখলদার ইসরায়েলের 3 সেনা নিহত হয়েছে। গত সোমবার গাজার উত্তরাঞ্চলে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে ট্যাঙ্কের ভিতরে থাকা এক কর্মকর্তা আহত হন। তার অবস্থা গুরুতর বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। নিহত 3 জনের পরিচয় প্রকাশ করেছে সেনাবাহিনী। তারা হচ্ছেন 21 বছর বয়সী স্টাফ সার্জেন্ট সোহাম মোনাহেম, 20 বছর বয়সী সার্জেন্ট শ্লোমো ইয়াকির শ্রেম এবং 19 বছর বয়সী সার্জেন্ট ইউলি ফ্যাক্টর। তারা সকলেই 401তম ব্রিগেডের 52তম আর্মড কর্পস ব্যাটালিয়নের সদস্য। এই ঘটনায় গুরুতর আহত কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি। বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়, তবে আর্মি রেডিও জানিয়েছে প্রাথমিক তদন্তে একটি অপারেশনাল দুর্ঘটনার ইঙ্গিত পাওয়া গেছে, যেখানে ট্যাঙ্কের একটি শেলের ভেতর বিস্ফোরিত হয়েছিল। যদিও ফিলিস্তিন যোদ্ধাদের ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের হামলার বিষয়টি উড়িয়ে দেওয়া হয়নি। আইডিএফ এর প্রাথমিক তদন্ত অনুসারে সৈন্যরা একটি ট্যাঙ্কে ছিলেন, যা সোমবার দুপুরের দিকে উত্তর গাজা শহরের জাবালিয়ায় একটি বিস্ফোরণের শিকার হয়। আইডিএফ প্রাথমিকভাবে সন্দেহ করেছিল ট্যাঙ্কটি হামাসের রকেট চালিত গ্রেনেড দ্বারা আঘাত করা হয়েছে। তবে ঘটনার পরের কয়েক ঘন্টার মধ্যেই সামরিক বাহিনী ধারণা করে সম্ভবত টাওয়ারের ভেতরে ত্রুটিপূর্ণ শেলের কারণে বিস্ফোরণটি ঘটে থাকতে পারে। সেনাবাহিনী আরও জানিয়েছে যে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এদিকে হামাসের সশস্ত্র শাখা ইজ্জো আদ্দিন আল কাসেম ব্রিগেডস তাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছে, গাজা উপত্যকায় সংঘাতের সময় ইসরায়েলি ট্যাঙ্ক লক্ষ্য করে প্রতিরোধ বাহিনীর হামলায় 3 জন নিহত হয়েছে।
ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে যুদ্ধ থামাতে ব্যর্থ হলে মস্কোর উপর শতভাগ শুল্ক আরোপ সহ কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করা হবে। সোমবার হোয়াইট হাউসে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে এক যৌথ বৈঠকে ট্রাম্প বলেন, আমরা রাশিয়ার উপর খুবই ক্ষুব্ধ। 50 দিনের মধ্যে সমঝোতা না হলে শতভাগ হারে শুল্ক বসবে। এটি হবে সেকেন্ডারি ট্যারিফ, যার ফলে রাশিয়ার বাণিজ্যিক অংশীদাররাও এর আওতায় আসবে। বৈঠকে ট্রাম্প ইউক্রেনকে নতুন সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দেন। তিনি জানান, যুক্তরাষ্ট্র থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম কিনে তা ন্যাটোর মাধ্যমে ইউক্রেনের হাতে পৌঁছে দেওয়া হবে। এতে থাকবে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ন্যাটো মহাসচিব রুটও নিশ্চিত করেন, এই চুক্তির আওতায় ইউক্রেন বিপুল অস্ত্র সহায়তা পাবে। তিনি বলেন, ন্যাটো এই সরঞ্জাম দ্রুত ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে পৌঁছে দেবে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি হতাশ হলেও হাল ছাড়েননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসির সঙ্গে ফোন আলাপে তিনি বলেন, আমি হতাশ, তবে এখনো হাল ছাড়িনি। প্রেসিডেন্ট পুতিনকে বিশ্বাস করেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি প্রায় কাউকেই বিশ্বাস করি না। ওভাল অফিস থেকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প ন্যাটোর প্রতি সমর্থন জানান, যদিও একসময় তিনি ন্যাটোকে অচল বলে বর্ণনা করেছিলেন। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারের একটি উল্লেখযোগ্য অংশ রাশিয়ার প্রেসিডেন্টের প্রতি তার হতাশার কথা তুলে ধরেন। ট্রাম্প বলেন, তিনি ভেবেছিলেন ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য রাশিয়ার সঙ্গে চুক্তি হবে। ট্রাম্প কিভাবে পুতিনকে যুদ্ধ বন্ধ করতে রাজি করাবেন এই প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা এটি নিয়ে কাজ করছি। তিনি বলেন, পুতিনের সাথে চমৎকার আলোচনা হবে। মনে হবে যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন করার কাছাকাছি পৌঁছে গেছি। পর মুহূর্তেই পুতিন কিয়েভে হামলা চালাবেন। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের দীর্ঘ 21 মাসের অবরোধ ও যুদ্ধ পরবর্তী সময় এখানকার নিয়ন্ত্রণ নিয়ে নতুন মন্তব্য করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। গাজায় স্বাধীনতাকামীদের উৎখাত করতে চান তিনি বলেন, ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটির অবশ্যই ফিলিস্তিন কর্তৃপক্ষের কাছে তাদের সব ধরনের অস্ত্র হস্তান্তর করতে হবে। একই সঙ্গে এই অঞ্চলের নিয়ন্ত্রণ ফিলিস্তিন কর্তৃপক্ষের হাতেই থাকা উচিত। জর্ডানের রাজধানী আম্মানে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সঙ্গে এক সাক্ষাতে এসব কথা বলেন আব্বাস। পাশাপাশি ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটির অবশ্যই বৈধ প্রক্রিয়ার মধ্যে থেকে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে। এবছরের গোড়ার দিকে আব্বাস লেবানন সফর করেন এবং সেখানে তিনি এমন একটি বিষয়ে সম্মতি দেন যার ফলে ফিলিস্তিনি গোষ্ঠীগুলো অস্ত্র ত্যাগ করবে। যদিও দুর্নীতি ও ইসরায়েল ঘেঁষা হওয়ার কারণে আব্বাস সহ তার প্রশাসনের কর্মকর্তারা সাধারণ ফিলিস্তিনিদের কাছে যথেষ্ট অজনপ্রিয়। টনি ব্লেয়ারের সঙ্গে বৈঠকে আব্বাস আরও বলেন, যুদ্ধের পর একমাত্র বাস্তবসম্মত সমাধান হলো গাজা থেকে ইসরায়েল পুরোপুরি নিজেদের সেনা প্রত্যাহার করবে এবং ফিলিস্তিন কর্তৃপক্ষ ওই অঞ্চলের দায়িত্ব নেবে, যা আরব দেশগুলো ও আন্তর্জাতিক সম্প্রদায়ও সমর্থন করবে বলে তিনি মনে করেন। এদিকে ফিলিস্তিনি গোষ্ঠীগুলো মনে করে ইসরায়েল থেকে আসা হুমকি এবং চলমান রাজনৈতিক অবক্ষয়কে মাথায় রেখে অস্ত্র বহন করা অপরিহার্য। দর্শক, আমাদের আজকের বিশ্বের আয়োজন ছিল এই পর্যন্ত। ইনশাল্লাহ আগামীকাল একই সময় একই চ্যানেলে আবার আরেকটি আজকের বিশ্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সমৃদ্ধ রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।